দর্শক আমরা লক্ষ্য করছি এক পক্ষ হাসনাত আব্দুল্লাহকে ঘিরে কিন্তু উত্তেজনকার শিক্ষার্থীদের ঘোষণার পরে হাসনাত আব্দুল্লাহ নিজে হলো সমন্বয়কদের জনপ্রিয়তা দিন দিন তলানিতে নামছে। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে যেভাবে ভুয়া ধুয়ো দিয়েছে 7 কলেজের শিক্ষার্থী। আমি আপনাকে আরও স্পষ্ট বলি যে এই যে হাসনাত আব্দুল্লাহর আমি পুরো ভিডিওটা দেখেছি এবং তিনি যখন গিয়েছেন তাকে সেখান থেকে আপনার তারা একেবারে ড্যাম কেয়ার এবং ভুয়া বলেছে এবং যে সমস্ত ছাত্ররা স্টেটমেন্ট দিয়েছে তারাও আন্দোলন। হাসনাত আব্দুল্লাহর উপর হামলা, তিনি আহত হয়েছেন। কারা হামলা করছেন? পুলিশের টিয়ার শেলে কিছুটা আহত হয়েছেন, পরে অন্য কেউ হামলা করেছেন ভুয়া স্লোগান। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে সমন্বয়ের যারা আছে বিভিন্ন জায়গায় সমাবেশ করে, এই টাকাগুলো কোথায় পাইল এটা জাতি জানতে চায় না। সাজিলের গায়ে আপনার 250 টাকার পাঞ্জাবি আছিল, এখন 15,000 টাকা দামের পাঞ্জাবি। এটা বাংলার মানুষ জানে না, টাকা যে দুর্নীতি হইতেছে এটা বোঝে না। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর সাথে গতকাল রাতে আসলে কি হয়েছিল এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। সমন্বয়ক হাসনাত বলুন, সাজিজ বলুন, আরো যারা আছে এক প্রকার সর্বশ্রেণীর মানুষের কাছে বিরক্তির কারণ ঘটছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের মাঝখানে এসে দাঁড়িয়েছে, পার্টিকুলারলি হাসনাতকে ধন্যবাদ জানাচ্ছি, সেটা করেছে। কিন্তু একটা টাইম তো এই প্রশ্ন করতে হবে যে কাজটা তো হাসনাতের না, এটা তো ছাত্রদের কাজ না, প্রশাসনের। ছাত্রলীগ এদেরকে পেটাইতো, যুবলীগ এদেরকে পেটাইতো, মানে সোজা কথায় বলতে আওয়ামী লীগ এদেরকে পেটাইতো। কিন্তু এখন মানে আপনার 7 কলেজের শিক্ষার্থীরা আর অমুক কলেজের শিক্ষার্থীরা, মানে দুই পক্ষের শিক্ষার্থীরা একে অপরকে মনে করেন পেটাচ্ছে। এখন কাদের নাম দিবেন? এখন আপনারা বলেন যে আমরা কি মেয়ে মানুষ না? সমন্বয় হাসনাতকে যে গণপিটুনি দিছে একদম উচিত শিক্ষা হয়েছে, একদম উচিত শিক্ষা। তিনি এখন আইসিইউতে। এখন 7 কলেজের শিক্ষার্থীরা কোথায় যাবেন, কোথায় পালাবেন? যদি এখন হাসনাত আব্দুল্লাহ সবাইকে রাজুতে আসতে বলেন, তাহলে 5-7 জন সমন্বয়ক যদি রাজুতে একসাথ হয় এবং তারা যেটা চাবেন, যেই দাবি উত্থাপন করবেন, ওই 7 কলেজকে সেটে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। প্রায় সারা রাত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নিউ মার্কেট এলাকায় ভুয়া যে শব্দ প্রতিধ্বনিত হয়েছে, সেই প্রতিধ্বনিত শব্দ থেকে একটা বার্তা এসেছে। সেই বার্তা হলো সমন্বয়কদের জনপ্রিয়তা দিন দিন তলানিতে নামছে। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে যেভাবে ভুয়া ধুয়ো দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা, কদিন আগেই একসঙ্গে আন্দোলন করা শিক্ষার্থীরা ধুয়ো দিয়েছে ভুয়া। সেই ভুয়া ধুয়োতে অস্থির হাসনাত আব্দুল্লাহর পরবর্তী কর্মসূচি কি হবে, পরবর্তী পদক্ষেপ কি হবে, সেটা খুব বেশ কষ্টসাধ্য বুঝবার জন্য। দর্শক, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি আর ছাত্র নন, তার ছাত্রত্ব অনেক আগেই শেষ হয়ে গেছে এবং তিনি বিবাহিত। ছাত্র না হওয়া সত্ত্বেও ছাত্রদের আন্দোলনের মাঝে গিয়ে অভিভাবকত্ব করার খেসারত দিতে হয়েছে গত রাতে তাকে। ভুয়া ধোঁ শুনেছেন, তাকে ধাক্কাধাক্কি করা হয়েছে, কাঁদানি গ্যাস খেয়েছেন, অস্থির হয়েছেন, ধাক্কাধাক্কি খেতে হয়েছে, এটা একটা বড় বিষয়। অভিভাবকত্ব করতে গিয়েছিলেন, কলেজ ছাত্রদের ঠেকাতে গিয়েছিলেন, সেখানেই তার ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এবং এলাকা জুড়ে ভুয়া ধুয়ো তুলেছেন শিক্ষার্থীরা। হাসনাত আব্দুল্লাহ সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছেন এবং এক পর্যায়ে কাঁদানি গ্যাস খেয়েছেন। কাঁদানি গ্যাস খেয়ে চোখে মুখে অন্ধকার দেখেছেন, সেরকম দৃশ্য আমরা দেখেছি।
পুলিশকে ঠেকিয়ে তিনি অভিভাবকত্ব করতে গিয়ে এক ধরনের মুসিবতেই পড়েছিলেন তিনি। গত রাত থেকে যে আন্দোলন, 7 কলেজের আন্দোলন, সেই আন্দোলনের ফলে আজকে দিন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সংবাদ সম্মেলনে 7 কলেজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কের আনুষ্ঠানিক ইতি টেনেছেন। অর্থাৎ এই 7 কলেজের ভর্তি সিস্টেম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে সিস্টেমটা ছিল, পরীক্ষা সিস্টেম, সেগুলো আর হবে না, থাকবে না। এই 7 কলেজ এখন থেকে আলাদা। যদিও 7 কলেজের দাবি 7টা ইন্ডিভিজুয়াল বিশ্ববিদ্যালয় করার, কিন্তু সেই দাবি বাস্তবায়ন আদতেও সম্ভব কিনা, একটা কলেজকে চাইলেই বিশ্ববিদ্যালয় বানিয়ে দিল, কোনো কাঠামোগত উন্নয়ন না করেই, শিক্ষাগত উন্নয়ন না করেই একটা কলেজকে বিশ্ববিদ্যালয় করে ফেললো, তাতে এখনকার বিশ্ববিদ্যালয়গুলোর মান কোথায় যাবে সেই আলাপ আলোচনাও কিন্তু চলছে। দাবি পুরোটা বাস্তবায়ন করা সম্ভব হোক আর না হোক, একটা দাবি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মানেননি, কিংবা সেই দাবির কাছেও যাননি। সংবাদ সম্মেলনে সেই ব্যাপারে কোনো কথাও বলেননি। উপাচার্যের পদত্যাগ দাবি করেছিল ছাত্ররা, সেই ব্যাপারে কোনো কথা বলেননি। উপাচার্যের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ ছাত্রদের, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধেও অভিযোগ। ভিসি গতকালকেই বলেছিলেন ছাত্রদের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না, ওরা সব বেয়াদব। সেই বেয়াদবদের কাছে আজকে তিনি ক্ষমা চেয়েছেন, তিনি দুঃখ প্রকাশ করেছেন। ঘটনা উল্টো খাতে চলে গিয়েছে বলে তিনি দুঃখ প্রকাশ করতে, ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন বলেই অনেকে বলছেন। শেষ পর্যন্ত যেটা হলো সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই 7 কলেজের সম্পর্ক আর থাকছে না শিক্ষার্থীদের দাবি অনুযায়ী। কিন্তু এই ঘটনা, এই সংবাদ সম্মেলন করতে যে সময়টা লাগলো, এর আগে ছাত্ররা 4 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিল, সেই 4 ঘন্টার মধ্যেই মূল দাবিটা মেনে নেওয়া হলো। এরপরে আরো দাবি রয়েছে, সেই দাবিগুলো নিয়ে হয়তো আরো আন্দোলন হতে পারে। কিন্তু গত রাতে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে এই ঘটনা যখন ঘটে, হাসনাত আব্দুল্লাহ লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটে, সেই সময় কিন্তু সার্জিস আলমকে দেখা যায়নি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। আরেক সমন্বয়ক হাসিব, তাকে দেখা গেছে কলেজ শিক্ষার্থীদের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে, বারবার ক্ষমা চাইতে। তাকে এক প্রকার ঘিরে ধরেছিল ইডেন কলেজের শিক্ষার্থীরা, বারবার তিনি ক্ষমা চাচ্ছিলেন, হাত জোর করে ক্ষমা চেয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করছিলেন। এরকম দৃশ্য যখন আমরা দেখলাম, তখন একটা বিষয় সামনে চলেই আসে যে সমন্বয়কদের জনপ্রিয়তা কি আসলে শেষ হয়ে গেল কিনা। সমন্বয়কদের নিয়ে নানা রকমের আলোচনা সমালোচনা যখন অন্য ক্ষেত্রে চলছিল, তখন ঢাকায় একেবারে প্রাণকেন্দ্র ঢাকায়, যে ঢাকাতেই কদিন আগে সম্মিলিত আন্দোলন করেছে শিক্ষার্থীরা, সেই ঢাকাতেই শিক্ষার্থীদের মধ্যে যদি ধুয়ো শুনতে হয় সমন্বয়কদের, এবং তাদের কাছে গ্রহণযোগ্যতা যদি তলানিতে গিয়ে থাকে, তাহলে এই সমন্বয়কদের রাজনৈতিক যে ইচ্ছা, রাজনীতি করার, দল গঠন করার যে ইচ্ছা, যে অভিপ্রায়, যে পদক্ষেপ, সেগুলো কতটা কাজে দেবে, সেগুলো কতটা সফল হবে, সেই প্রশ্ন কিন্তু সামনে এসেই যায়। দর্শক, আপনার কি মনে হয় হাসনাত আব্দুল্লাহ গত রাতে যেভাবে লাঞ্ছিত হলেন, তাকে ভুয়া বলে এলাকা ছাড়া করা হলো, অনেক রকম তিনি এক ধরনের চোরের মতো পালিয়েই চলে গেলেন, এলাকায় আর টিকতে পারলেন না। হাসনাত আব্দুল্লাহর একটা ভুল বোধহয় ছিল, যে তিনি ছাত্র না হওয়া সত্ত্বেও ছাত্রদের গিয়ে অভিভাবকত্ব করতে গিয়েছেন পুলিশদের পাশ কাটিয়ে। সেটাই বোধহয় কাল হলো নাকি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। আমি আপনাকে আরো স্পষ্ট বলি যে এই যে হাসনাত আব্দুল্লাহর আমি পুরো ভিডিওটা দেখেছি, এবং তিনি যখন গিয়েছেন তাকে সেখান থেকে আপনার তারা একেবারে ড্যাম কেয়ার এবং ভুয়া বলেছে, এবং যে সমস্ত ছাত্ররা স্টেটমেন্ট দিয়েছে তারাও আন্দোলন সংগ্রামে ছিল জুলাই আন্দোলনে। এখানে আমার কাছে মনে হচ্ছে যে এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন বা নাগরিক কমিটি যারা আছে,
তারা তাদের আস্থার জায়গাটা ধরে রাখতে পারেনি এবং তাদের মধ্যে অবিশ্বাস চলে আসছে অনেকের মধ্যে। আপনারা জানেন যে একজন মেজর তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন এবং সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্স অধিনায়ক ছিলেন। যুদ্ধ করার শেষেই তিনি ব্যারাকে ফিরে গেছেন, কারণ তিনি ছিলেন দেশপ্রেমিক, তিনি জনকল্যাণে কাজ করছে, জনগণের স্বার্থে কাজ করছে, ছাত্র জনতার আপামর জন্য কাজ করেছে এবং ব্যারাকে ফিরে গেছে। তাকে লোভ স্পর্শ করতে পারেনি। পরবর্তীতে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব, বীরুত্তম খেতাব পেয়েছে। ঠিক সেরকম আজকে যারা ছাত্র তাদেরও উচিত ছিল যে এই আন্দোলন সংগ্রাম করে জনগণের কাতারে দাঁড়িয়েছে, একটা স্বৈরাচার ফ্যাসিস্টকে তাড়িয়েছে, এটা তারা ভালো কাজ করেছে, ইতিহাসে তাদের নাম লেখা থাকবে। কিন্তু তারা যে কাজটা করেছে দেখেন, তারা চেয়েছিল চাকরিতে বয়সসীমা হবে 35 বছর, এটা তাদের আন্দোলন ছিল। সেইখানে আজকে তারা নির্বাচনে এমপি মন্ত্রী হয়েছে 21 বছরে। এখন কিভাবে মানুষের আস্থা থাকবে? এখানে তো স্পষ্টভাবে ছাত্র অভিভাবকরা বুঝতে পেরেছে যে এরা মেধা শূন্য করতে চায়। ছাত্রদেরকে 21 বছরে এনে তাদেরকে এমপি বানাবে, এই লোভ লালসা দিয়ে তাদেরকে এই বাংলাদেশে মেধা শূন্য করতে চায়। আপনার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সেগুলোকে অচল করে দিতে চায় এবং এখানে তাদের মধ্যে লোভ ঢুকিয়ে দিতে চায়। এই জিনিসগুলোর জন্য আমার মনে হচ্ছে যে কালকে হাসনাতের জন্য তাকে ভুয়া ভুয়া বলেছে এবং এদের উপর আস্থাটা কমে গেছে এবং এইটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে। তারপরেও আমি বলবো যে এখান থেকে সকলের যে আন্দোলন সংগ্রাম করেছিল সেই বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের অবস্থান ঠিক রাখতে হবে। তবে আওয়ামী লীগ এটার সাথে জড়িত থাকবেই, কারণ তারা তো সবসময় চেষ্টা করবে যে ঘোলা পানিতে মাছ শিকার করা বা যে কোনো জায়গায় একটা অরাজকতা সৃষ্টি করা। আপনারা জানেন যে দীর্ঘদিন আন্দোলন হয়েছে, 16 বছর আন্দোলন সংগ্রাম হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো আসলে ভালোভাবে চলেনি। এখন এই যারা কোমলমতি সন্তানরা আমার আছে 7 কলেজে, তারা আলাদা চাচ্ছে বা এমনকি তারা আলাদা বিশ্ববিদ্যালয়ে চাচ্ছে। তাই আমি মনে করি যে এটা আসলে যাচাই বাছাই করা দরকার, নিরূপণ করা দরকার। আর ঢাকা বিশ্ববিদ্যালয় যদি মনে করে যে তাদের জন্য 7 কলেজ স্বতন্ত্র থাকলে তাদের ভালো, তাহলে সেইটাই করবে। আর যদি মনে করে এখানে মনে করেন শিক্ষা মন্ত্রণালয় আছে এবং শিক্ষা কার্যক্রমে শিক্ষা কারিকুলামের অনেকে অভিজ্ঞ লোক আছে, আমার মনে হয় দ্রুত একটা কমিটি করে দিয়ে আসলে তাদের জন্য কোনটা উপযুক্ত সেইটা করা উচিত। এবং তাহলে তারা যেহেতু চাচ্ছে তাদেরকে একেবারে টেনে এসে বা রাখা, নিয়ন্ত্রণ করা ঠিক না। আজকে 7 কলেজ নিয়ে একটি তাদের দাবি এবং তাদের যৌক্তিক বা অযৌক্তিক দাবি যাই হোক সেটা সরকার দেখবে বা কর্তৃপক্ষ দেখবে। সেখানে আমরা ইতিমধ্যে দেখলাম যে তাদেরকে যে বিষয়টা দাঁড়াইলো যে সেখানে কিছু কিছু বিষয়ে সেই আওয়ামী সন্ত্রাসীরা বা আওয়ামী নামধারীরা দোসররা সেইখান থেকে ইনভলভ হয়েছে এবং সেখানে আবার এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের তারাও যে আচার আচরণ করেছে সেইগুলো তাদের কাছে যুক্তিযুক্ত হয়নি, যার কারণে একটি ঘোলাটে অবস্থা। এবং সেই অবস্থার প্রেক্ষাপটে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর প্রফেসর মামুন সাহেব সে চেষ্টা করেছে নিয়ন্ত্রণ করতে, হয়তোবা নিয়ন্ত্রণ হবে। বা আমার কথা হচ্ছে যে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো কেন হবে এবং কেন আজকে বৈষম্য বিরোধী আন্দোলন করে এই ছাত্ররাও তো আন্দোলন করেছে, তারা একটা দাবি তুলতেই পারে, সেই দাবির সন্তোষজনক কোনো উত্তর বা সিদ্ধান্ত দিবে এটাই তারা চায়। তা আমি মনে করি যে এটাও একটা ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের সাথে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোসররাও থাকতে পারে। বা আমরা মনে করি যে এই যে আপনারা দেখতেছেন যে বারবার বিএনপিকে দোষারোপ করে সন্ত্রাসের উপরে, চাঁদাবাজের উপরে, সিন্ডিকেটের উপরে, বাজারের উপরে, আমি স্পষ্টভাবে আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই বাজার নিয়ন্ত্রণ করা, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা, দখলবাজ, চাঁদাবাজ এদেরকে আইনের আওতায় আনার এটা হচ্ছে সম্পূর্ণ অন্তর্বর্তীকালীন সরকারের। আপনার অনেকে বলে যে তারেক সাহেব বলে যে তাদেরকে বিচার করা হবে, তাদের গ্রেপ্তার করা হবে, ক্ষমা করা হবে না, এরা দলের না। সেইটা যদি অভিনয় মনে করতেন তখন কোন সময় যদি আমরা দলে ক্ষমতায় থাকতাম। আজকে আমরা ক্ষমতায় না, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এটা ব্যবস্থা নিবে, কিন্তু তারা নিচ্ছে না। এবং জনগণের চাওয়া পাওয়া যে সিন্ডিকেট, বাজার দর নিয়ন্ত্রণ, এই চাঁদাবাজি, দখলবাজি এদের নিয়ন্ত্রণ করতে হবে, আইনের হাতে আনতে হবে, কিন্তু এটা আনতেছে না। আমার কাছে মনে হচ্ছে যে এটাও একটা ষড়যন্ত্র, এটা দিয়ে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায়, নাকি তাদের সেই যে দলটাকে ঘষে মেজে মানে আর ক্ষমতায় আনার অবস্থা হলে নির্বাচন দেবে, এরকম একটা অবস্থায়। এই জন্যই কিন্তু তারা আওয়ামী লীগের ভাষায়
এখন 7 কলেজের শিক্ষার্থীরা কোথায় যাবেন, কোথায় পালাবেন? যদি এখন হাসনাত আব্দুল্লাহ সবাইকে রাজুতে আসতে বলেন, তাহলে 5-7 জন সমন্বয়ক যদি রাজুতে একসাথ হয় এবং তারা যেটা চাবেন, যেই দাবি উত্থাপন করবেন, ওই 7 কলেজকে সেটাই করতে হবে। কাজেই দোয়া করেন যাতে কোনোভাবে হাসনাত আব্দুল্লাহর মুখ দিয়ে রাজুতে আসো এই কথাটা বেরিয়ে না আসে। যদি আসে তাহলে 7 কলেজের ভবিষ্যৎ অন্ধকার। 7 কলেজের শিক্ষার্থী, শিক্ষক সবাইকে পদত্যাগ করতে হবে। কারণ আমরা অতীতে দেখেছি হাসনাত আব্দুল্লাহ তারা যখনই রাজুতে একসাথ হয়েছেন, সেখান থেকে তারা যেই কর্মসূচি ঘোষণা করেছেন, সেটা আদালত হোক, সচিবালয় হোক, অন্য কোনো অফিস হোক, ডেমকেয়ার, তারা সেখানে পদত্যাগ করে ছাড়িয়েছেন। কাজেই আগামীতে আমাদের 7 কলেজ হয়তো ছাত্রছাত্রী শূন্য, ছাত্র শিক্ষক শূন্য হয়ে পড়বে, সেটা আমরা চাই না। এখন এটার একটা সমাধান দরকার। কারণ হচ্ছে যে এইভাবে তো চলতে পারে না। কারণ ছাত্ররা হাসনাত আব্দুল্লাহকে কেন চিনবে না? তার কপালে দাগ আছে, তার শরীর দেখলে তাকে চেনা যায়, চেনা উচিত ছিল। কিন্তু এই ছাত্রদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে একটা দুঃখ আছে যে জুলাই আগস্টে এই ছাত্রছাত্রীরাই আন্দোলন করেছিল, হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে ছিলেন, কিন্তু উপদেষ্টা হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 জন। কে? আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং আধ্যাত্মিক সাধক মাহফুজ আলম। তারা 3 জন নাকি ঢাবির শিক্ষার্থী। ঢাবির শিক্ষার্থীরা যেখানে উপদেষ্টা হয়ে গেল, সেখানে সাধারণ ছাত্ররা তারা তো বসে থাকতে পারে না। প্রাইভেট কোনো বিশ্ববিদ্যালয়ের কেউ কোনো সমন্বয়ক হতে পারেনি। আর 7 কলেজ তো দূরের কথা, কলেজের কেউ এখন যেটা সমাধান হতে পারে, 7 কলেজ থেকে যদি 7 জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া যায়, এই সমস্যার হয়তো সমাধান হয়ে যাবে। কিন্তু সেটা কি হাসনাত আব্দুল্লাহ করবেন না। তাহলে কি হয়েছিল ঘটনাটা, সেটাই যদি আপনাদের সাথে একটু শেয়ার করি। কেন এই আন্দোলনের সূত্রপাত, কেন এই হাসনাত আব্দুল্লাহকে নাজেহাল হতে হলো, কেন তিনি কেন তিনি নির্যাতিত, ধাওয়া পাল্টা ধাওয়ার সম্মুখীন হলেন, কেন তাকে ভুয়া বলা হলো? নীলক্ষেত মোড়ে ঢাবি শিক্ষার্থী ও অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ চলছে। মানে এটা রাতের খবর, দৈনিক ইত্তেফাক থেকে পড়ছি। শিক্ষার্থীদের থামাতে সংঘর্ষস্থলে, আমি মনে করলাম কর্মস্থলে, সংঘর্ষস্থলে উপস্থিত হন কত বড় কলিজা, কত বড় হার্ট, কত বড় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এই সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি। খুবই দুঃখজনক। এদিকে ঢাবি প্রভিসির বাসভবন ঘেরাও করতে আসা 7 কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলতে চায়, আন্দোলন করলাম, জুলাই আগস্টে তোরা আমাদের সাথে ছিলি, এখন আর আমাদের সাথে নাই, আমরা তোদেরকে চিনি না। আমাদের 3 জন উপদেষ্টা হয়ে গেছে, আমাদের সবাই সমন্বয় হয়ে গেছে, তোদেরকে আমরা চিনি না। কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখন তাদের প্রফেসিকে বাঁচাতে ওই 7 কলেজের শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়েছে এবং তাদেরকে ধাওয়া দিয়েছে। এতে 7 কলেজের শিক্ষার্থীরা পিছু হটে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছে। তবে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ চলছে। এটা রাতের ঘটনা, ঘটনা কিন্তু শেষ। আজকে কিন্তু ঢাকা অবরোধ। আচ্ছা, সেই ক্ষেত্রে আরো একটি কথা বলি। সন্ধ্যা 6:30 যে বিভিন্ন কথা লিখেছেন, কেন এই আন্দোলন, শিক্ষার্থীদের দাবি কি? তাদের দাবি হচ্ছে শিক্ষার্থী প্রতিনিধি আব্দুর রহমান অশোভন আচরণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি তাদের সাথে অশোভন আচরণ করেছেন। সেই অশোভন আচরণটা যদি একটু না বলি, তাহলে আপনারা এটা অপূর্ণাঙ্গ থেকে যায়। অশোভন আচরণটা বলি, সেটা হচ্ছে
শিক্ষার্থীদের অভিযোগ 7 কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশী শিক্ষার কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে তাদের বের করে দেন। বিষয়টা খুবই মর্মান্তিক। এই ছাত্রছাত্রীরাই তো আন্দোলন করেছিল। এই কি প্রভেসি, উনি ছাত্রদের পালস বোঝেন না। তিনি বলেন 7 কলেজের বিষয়ে তিনি কিছুই জানেন না। একজন প্রভেসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনি 7 কলেজের বিষয়ে কিছুই জানেন না। এটা কি সত্য বলছেন না অসত্য, সেটা একটু পরেই প্রমাণ হবে। তারা আরো অভিযোগ করে বলেন এই বিষয়ে 21 দিন আগে এই প্রফেসির কাছে তারা স্মারকলিপি দিয়েছেন, তিনি সেটি পড়েননি। আরো দুঃখজনক, অর্থাৎ তিনি পড়েননি। ছাত্ররা যে অভিযোগগুলো করেছিলেন 7 কলেজের শিক্ষার্থীদের তিনি চেনেন না বলেই আক্রমণমূলক ব্যবহার করেছেন। আরো দুঃখজনক ঘটনা, 7 কলেজের যারা দাবি দাওয়া নিয়ে গেছে তাদেরকে তিনি চিনেনি না, এটি বলেছেন। তাই তার অশোভন আচরণের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনের শুরুটা এই কারণগুলো নিয়ে। ছাত্ররা কি দাবি করতে চায়, কি চায় তারা? এছাড়া শিক্ষার্থী প্রতিনিধি আব্দুর রহমান অশোভন আচরণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভেসিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে 5 দফা দাবি কথা উত্থাপন করেন। সেগুলো হচ্ছে 2024-25 সেশন থেকেই 7 কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে। চিন্তা করেন, জুলাই আগস্টে কোটা বিরোধী আন্দোলন হয়েছে, কিন্তু কিসের কোটা নাকি এখনো রয়ে গেছে। এখনো ছাত্রদেরকে অসহায়ের মতো কোটার বিরুদ্ধে আন্দোলন করতে হচ্ছে। শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না, অর্থাৎ শ্রেণীকক্ষে উপচে পড়া ছাত্রছাত্রী যাতে না ভর্তি করায়, সেটা একটা দাবি ছিল। খুব ভালো শিক্ষার পরিবেশ থাকতে হবে, ওদের উদ্দেশ্য ভালো। শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনায় শিক্ষার্থী ভর্তি করাতে হবে, অর্থাৎ যা শিক্ষক আছেন তাদের অধীনে কতজন পড়াশোনা করতে পারে এটার একটা পরিসংখ্যান আছে, সেই হিসেবে ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য তারা আবেদন জানিয়েছেন। নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে, হ্যাঁ নেগেটিভ মার্ক যুক্ত হবে। 7 কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তির ফি জমা রাখতে হবে। এটা খুবই ভালো দাবি, অর্থাৎ তারা যে ভর্তি ফি জমা রাখে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে জমা রাখে। এটা অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করার জন্য ছাত্রছাত্রীদের দাবি যে অন্যান্য 7 কলেজের যে ভর্তি পরীক্ষার ফি সেটা যেন অন্য অ্যাকাউন্টে জমা দেওয়া যায়, সেটা তাদের দাবি ছিল। কাজেই এই সাধারণ দাবিগুলো এখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভেসি মহোদয় তিনি বলেছেন এগুলো তিনি পড়েননি, তিনি জানেন না, অথচ ছাত্ররা বলছে 21 দিন আগেই তাকে স্মারকলিপি দেওয়া হয়েছে, তিনি সেটা পড়েননি। খুবই দুঃখজনক ব্যাপার। ছাত্রছাত্রীদের দাবিগুলো অচিরেই পূরণ করা হোক, দাবি মানা হোক। আরেকটি কথা না বললেই নয়, শিক্ষার্থীদের শিক্ষকদের এতটাই শিক্ষকদের একটা আন্দোলন হয়েছে ওই দিনে, একই দিনে তাদের উপর পানি ছিটানো হয়েছে, তাদের আহত হয়েছেন অনেকে। আবার অসমর্থিত সূত্রে কেউ বলেন যে 2 জন নাকি নিহত হয়েছে, জানি না, কনফার্ম না, তবে শোনা যাচ্ছে এরকম। যেহেতু আমাদের টেলিভিশন চ্যানেলগুলোতে পত্রপত্রিকায় এখন সবাই বলছেন বাতাবি লেবু চাষের নাকি ছড়াছড়ি, সেই ক্ষেত্রে এইসব খবর সেখানে স্থান পায় না। কে নিহত হলো, কে আহত হলো, এগুলো আমাদের মেইন স্ট্রিম মিডিয়া জানে না। যাই হোক, যা কিছুই হোক, আমাদের নোবেল বিজয়ী শান্তি প্রতিষ্ঠাকারী ডক্টর মোহাম্মদ ইউনূস এখন দেশের দায়িত্বে আছেন। তার নেতৃত্বে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হবে, এটাই আমাদের কাম্য, আমাদের কামনা। ধন্যবাদ সবাইকে। ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত, সংঘাত সংঘর্ষ, অপ্রীতিকর ঘটনা, অপ্রত্যাশিত ঘটনা। দর্শক, এই ঘটনা নেপথ্যে কারা? এই ঘটনা আপনারা জানেন যে 7 কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলো কিন্তু কিছু প্রশাসনিক ঝামেলা, সেদিকে আমরা যাচ্ছি না। কিন্তু এই যে মারামারি এবং এগুলো ছাপিয়ে আরেকটা ঘটনা সামনে এসেছে যে হাসনাত আব্দুল্লাহর উপর হামলা, তিনি আহত হয়েছেন। কারা হামলা করছেন? পুলিশের টিয়ার শেলে কিছুটা আহত হয়েছেন, পরে অন্য কেউ হামলা করেছেন, ভুয়ো স্লোগান, নানান কিছু। দর্শক, হাসনাত আব্দুল্লাহ প্রশংসায় ভাসছেন, তার সাহসিকতা, তার তেজদীপ্ত নেতৃত্ব, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা, এগুলো খুবই অ্যাপ্রিসিয়েট হচ্ছে। কিন্তু আমরা কিন্তু মৌলিক আলোচনা করতে চাই।
সহজ হিসাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসির বাসভবন ঘেরাও করতে আসা নানান কিছু চলছে। এই ঘটনা এগুলো কেন ঘটছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভার্সাস 7 কলেজ, নীলক্ষেত মোড়, ঢাকা ইউনিভার্সিটি ঢুকে যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে অন্যান্য কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, এগুলো কেন? আপনি যদি নির্বাহভাবে পর্যালোচনা করেন ছাত্র দলের সম্পৃক্ততা খুঁজে পাবেন। দর্শক, সরোয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, এরা বেঙ্গার আর একটা কলেজের মধ্যে যে বিশাল সংঘাত সংঘর্ষ, বেশ কয়েকটা মৃত্যুর ঘটনা ঘটেছে, ন্যাশনাল মেডিকেল কলেজ ইত্যাদি ইত্যাদি, কবি নজরুল কলেজ, এরা মিলে শামসুল হক কলেজের উপর হামলা, নানান কিছু ঘটেছে। এইগুলো কারা ঘটিয়েছিল? আপনাদের নিঃসন্দেহে মনে আছে ছাত্রদল চাঁদাবাজি করতে গিয়ে একটা মেডিকেল কলেজের কাছ থেকে টাকা খেয়ে ঝামেলা করতে গিয়ে প্রিন্সিপাল আবার ছাত্রদলকে ডেকেছেন। এটা নিয়ে বিশাল ঘটনা, রক্তারক্তির মতো ঘটনা, নিহতের মতো ঘটনা ঘটেছে। কিন্তু ছাত্রদলের বিরুদ্ধে বড় কোনো অ্যাকশনে কিন্তু প্রশাসন যায়, অথচ রক্তক্ষয়ী ঘটনা ছাত্রদল ঘটিয়ে দিয়েছিল। এরপরে আপনারা জানেন যে সরোয়ার্দী কলেজের কিছু পান্ডা বুড়ে ভাম শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারিকে লাঞ্ছিত করেছে। সেই পান্ডাও কিন্তু গ্রেপ্তার হয়নি। হ্যাঁ, ক্ষমা চেয়েছে, দুঃখ প্রকাশ করেছে, কিন্তু গ্রেপ্তার কিন্তু হয়নি। এই যে বিভিন্ন জায়গায় আন্ত কলেজ, এক কলেজের শিক্ষার্থীরা আর এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অপমান করে, হামলা করে, কলেজের ভিতরে ঢুকে অমুক তমুক, মানে এই বিষয়গুলো যথাযথ বিচার না হওয়ায় কিন্তু এই ধরনের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা ঘটলো, এগুলো সুযোগ পায়, সাহস পায়। যদি ঠিক কয়েক মাস আগে কবি নজরুল, সরোয়ার্দী কলেজ এরা মিলে শামসুল হক কলেজ বা এদের উপর যে হামলা টামলা ইত্যাদি ইত্যাদি, এগুলো যদি বিচার হতো ছাত্রদলের এই নেপথ্যের শক্তি এবং এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারির উপর যে হামলা চেষ্টা ছাত্রদলের পক্ষ থেকে, এই জসিমকে যদি গ্রেপ্তার করা হতো, তাহলে এই ধরনের ঘটনার সাহস ছাত্রদল পেত না। এই ঘটনা অলরেডি ছাত্রদলের নাম এসেছে, এটা পর্যালোচনা হোক। আমার কাছে অনেকেই তথ্য পাঠিয়েছেন যে হাসনাত আব্দুল্লাহর উপর কারা হামলা করেছে। তার মধ্যে একজনের ভিডিও ফুটেজ স্পষ্ট পাওয়া গিয়েছে। হাসনাত আব্দুল্লাহর উপর হামলাকারীদের যে ওমর ফারুক ম্যানেজমেন্ট 23-24 সেশন, মহসিন হল ছাত্রদল, আমরা সেদিকে আসি। সেখানে জিয়াউর রহমান তার ছবি সহ, তিনি ছাত্রদল, স্পষ্ট ছাত্রদলের সম্পৃক্ততা আছে কর্মী। এছাড়া আরেকজনের ছাত্রদলের সম্পৃক্ততা পাওয়া গেছে, তারেকুর রহমান রাহাত, ছাত্রদলের সভাপতির সাথে তার ছবি। সেখানে তার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট সামনে এসেছে যে পোলাপান হল গেটে যারা আছো নীলক্ষেত মোড়ে চলে আসো, মানে এরকম নানান বিশৃঙ্খলা করে এই হামলার সাথে ছাত্রদল ঘোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছে। যেহেতু ক্যাম্পাসে ছাত্রদলের কোনো প্রাসঙ্গিকতা নেই, রাজনীতি নেই, এই জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিবির আধিপত্য, এই জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা এবং শিবিরের উপর একটা টার্গেট পরিকল্পিতভাবে। ঘটনা অন্য বিষয় নেই, এখানে ছাত্রদলের সাথে কোনো ঘটনা নয়। 7 কলেজ, ঢাকা ইউনিভার্সিটি প্রবিসি কি বলেছে না, এগুলো নেই, কি করেছে। কিন্তু এই পরিস্থিতিগুলোতে সুযোগ নেওয়ার জন্য বসে থাকে ছাত্রদল। যেরকম অন্য একটা বিষয়, সূত্রপুর থানার পাশে একটা মিটিং, সূত্রপুর থানায়, সেখানে সরোয়ার্দী কলেজ ছাত্রদল সভাপতি বা ছাত্রদলের পান্ডারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবির সেক্রেটারির উপর হামলা করেছে, হামলার চেষ্টা করেছে, ভাঙচুর করেছে। মানে ঘটনা কিন্তু অন্য, কিন্তু ওরা সবসময় ছাত্রদল অন্য কোনো ইভেন্টে, অন্য কোনো ঝামেলায় বসে থাকে কিভাবে শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ধরবে, বিতর্ক সৃষ্টি করে ওদেরকে মারা যায়। কারণ ছাত্রদলের কোনো রাজনীতি নেই, অস্তিত্ব নেই, এই জন্য ওদের উপর হামলা করে ওদেরকে ভয় দেখাতে হয়। ছাত্রদলের যে এই গৃহীত নীতি, এই নীতি থেকে এই 7 কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এদের মধ্যে যে দ্বন্দ্ব বা প্রবিসিকে কেন্দ্র করে, এই দ্বন্দ্বের মধ্যে ঢুকে ছাত্রদল হাসনাত আব্দুল্লাহর উপর হামলা জড়িত থাকতে পারে বলে আমাদের ধারণা। আমি বলছি না যে একেবারে কিছু প্রাথমিক প্রমাণ এসেছে, এটা বিশ্লেষণ করা হোক।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে হাসনাত আব্দুল্লাহ গিয়েছেন, সেখানে ভুয়ো ভুয়ো স্লোগান দেয়। হ্যাঁ, এই ধরনের ঘটনায় জনপ্রিয় কাউকেও ভুয়ো ভুয়ো স্লোগান দিতে পারে, কিন্তু তিনি আহত হয়েছেন। হাসনাত আব্দুল রক্তাক্ত চেহারা দেখে আমরা কষ্ট পাচ্ছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং নেপথ্যে ছাত্রদল কিভাবে ভূমিকা পালন করেছে এটা স্ক্রুটিনাইজ করে বিচারের আওতায় হয়। একই সাথে সেই শামসুল হক কলেজ প্লাস 3 কলেজ, সরবি কলেজ আর শিবির সেক্রেটারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এগুলো বিচারের আওতায় না হবে, এগুলো ধরা হোক, ছাত্রদলের পান্নাদের গ্রেপ্তার করতে হবে। তাহলে পরবর্তীতে ক্যাম্পাসে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যাবে। বিভিন্ন দাবি দেওয়া কেন্দ্রিক ঝামেলা বা এগুলো ঘটতে পারে বা ঘটছে, এটা কাম্য নয়, তারপরে ঘটছে, কিন্তু ছাত্রদল এই ঘোলাপানিতে মাস শিকার করার রাজনীতি করছে। এটা হচ্ছে আমাদের ঠিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা বাসভবন ঘেরাও করতে আসা 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ ঠেকাতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন বিসম্মতি ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তাই পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ হন তিনি। এ সময় ঢাবি শিক্ষার্থীরা তার উদ্দেশ্যে ভুয়ো ভুয়ো স্লোগান দিয়ে থাকেন। এই ভুয়ো ভুয়ো স্লোগান কারা দেন? তাদের মধ্যে ছাত্র দলের সম্পৃক্ত তারা অনেক স্ক্রিনশট বা তারা স্লোগান দিয়েছে, তাদের ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় হিসেবে আছে। তাদের ছাত্রদল পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করছে। দর্শক, এখানে হাসনাত এখন জাতীয় নেতা, সমস্যা সমাধান করতে যান, শিক্ষার্থীরা আস্তে আস্তে তিনি যেতেই পারেন, শিবির সভাপতি বা এরাও যেতে পারেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যারা সম্পৃক্ত। রোববার 26 জানুয়ারি দিবাগত রাত 1:45-টার দিকে নিউ মার্কেট 2 নম্বর গেটের সামনে ঢাবি শিক্ষার্থীদের অপেক্ষায় রেখে তিনি 7 কলেজের শিক্ষার্থীদের দিকে এগিয়ে যান। তবে তিনি তাদের নাগালে পৌঁছতে না পেরে 5 মিনিট পরে ফিরে আসেন। এ সময় পুলিশের ছোড়া টিয়ার গ্যাসে কিছুটা আহত হয়ে দেখা যায় এবং তার উপর হামলা বা তাকে শিক্ষার্থীদের পক্ষ থেকে যারা ভুয়া স্লোগান দিয়েছে বা ছাত্রদলের লোকজনের পক্ষ থেকে হামলা করা হয়েছে বলে অনেকে অভিযোগ করছেন। এই জন্য এরা বলছে যে এটা তদন্ত করা হোক, তদন্তের মাধ্যমে এর বাস্তবতা উঠে। এদেরকে শাহবাগে নিয়ে পিটানোর আয়োজন করা কেন দরকার ছিল? ব্লক করবার আগে বা মারামারি করার পরে তাদের প্রতিনিধি দল যমুনায় নিয়ে গেলেন, আগে দিলেন না কেন? পুলিশ কি করবে? পুলিশ কি ব্যারিকেড ভেঙে না দিয়ে শাহবাগে অ্যালাউ করবে তারা বসে থাকুক? তখন আবার দেশবাসী বলবে যে আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে না, তারা এরকম একটা ব্যস্ত চৌমাথাকে আটকে দিয়েছে, জনগণের ভোগান্তি হচ্ছে। আবার যদি তাদেরকে জোরপূর্বক উঠায় দেওয়ার চেষ্টা করে, মানে পানি বা ওয়াটার ক্যানন ব্যবহার করতে হয়, দাঙ্গা পুলিশ ব্যবহার করতে হয়, তখন আবার আমরা সমালোচনা করছি যে কেন পুলিশ লাঠিচার্জ করছে। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের মাঝখানে এসে দাঁড়িয়েছে, পার্টিকুলারলি হাসনাতকে ধন্যবাদ জানাচ্ছি, সেটা করেছে। কিন্তু একটা টাইম তো এই প্রশ্ন করতে হবে যে কাজটা তো হাসনাতের না, এটা তো ছাত্রদের কাজ না, প্রশাসনের কাজ। কেন উস্কানিটা এই পর্যায়ে গেল? কে দায়ী ছিল? কেন এটা আলোচনার টেবিলে না সমাধান করা গেল না? 7 কলেজের একটা আন্দোলন চলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবার ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তাহলে আপনি কেন এই আলোচনাটা, এই যে প্রিন্সিপালদের সাথে আপনারা বসলেন, আগে কেন বসলেন না? যে এরকম একটা আন্দোলন চলছে, ছাত্রদের সাথে কেন আগে বসলেন না যে আমরা কি এই ভর্তি পরীক্ষাটা তোমাদের পক্ষ থেকে এবার অপারেট করবো কিনা, না এইটা একটা আলাদা ডিসিপ্লিনের মধ্য দিয়ে অপারেটেড হবে? এই মিটিংটা তো আপনারা করলেন, এত মারামারির পরে, সারা রাতে ধ্বংসযজ্ঞের পরে কেন করলেন? এরপরে হচ্ছে উস্কানি। বিশ্ববিদ্যালয়ের অনেক কর্মকর্তা, শিক্ষকদের তরফ থেকে আমরা বোধ করছি যে আরো দায়িত্বশীল আচরণ হওয়া উচিত, কারণ ছাত্ররা জেনুইনলি এইখানে হয়রানির মধ্যে আছে এবং তাদের যে দাবিগুলো আমরা দেখেছি মোটামুটি মোটা দাগে ন্যায্য দাবি। এখন একটা রাষ্ট্র এই ন্যায্য দাবিগুলো পূরণ করতে পারবে কি পারবে না, তার সক্ষমতা আছে কিনা, তার ট্রেজারিতে টাকা আছে কিনা, সময় কত লাগবে, সেইটা তাকে ভেবে দেখতে হবে। সেজন্য আমরা বারবার দাবি করেছি যে আলোচনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনে কমিটি করে দিয়ে সিরিয়াস কনসালটেশন হওয়া দরকার যে আসলে কি করা সম্ভব। এই 7 কলেজের কোনো কলেজকে কি আলাদা বিশ্ববিদ্যালয় করে দেবেন? কোন কলেজগুলোকে কি আপনি উন্মুক্ত অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফেরত দিয়ে দিবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাখবেন, না আলাদা একটা বিশ্ববিদ্যালয় ইউনিট তৈরি করবেন? কি করবেন? অপশন তো 4-5টাই আছে আমাদের হাতের সামনে। ছাত্রদের সাথে, শিক্ষকদের সাথে, প্রশাসনের সাথে কথা বলে এটার একটা সমাধান হওয়া দরকার। এইভাবে অন্যায্য দাবি দেওয়া, রাস্তায় না আসা পর্যন্ত, ভাঙচুর না করা পর্যন্ত বাংলাদেশের আমলাতন্ত্রের হুঁশ ফেরে ওঠে না।
তারা মানববন্ধনকে পাত্তা দেয় না, প্রেস ক্লাবের সামনে মিটিংয়ে পাত্তা দেয় না। গতকালকে দেখলাম ইবতেদায়ী শিক্ষক যারা আছেন, মাদ্রাসা শিক্ষক, মানে মাদ্রাসার বেসরকারি প্রাইমারি স্কুল যেগুলো, সেগুলোকে তারা নিবন্ধন করতে চান, এই দাবি নিয়ে আসছেন। তাদের 6 দফা দাবি দেখলাম, প্রত্যেকটা দাবি ন্যায্য দাবি। 9000 মাদ্রাসা আছে প্রাইমারি স্কুল লেভেলের, এবং এই 9000-এ লক্ষাধিক শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারীরা আছেন। এই মানুষগুলো বেতন পান না, কোনো বোনাস নাই, কোনো কিছু নাই, সিম্পলি কোনো স্বীকৃতি নাই রাষ্ট্রের। তাহলে একটা রাষ্ট্র 26,000 প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করে নিয়েছে, তাহলে আপনি নিবন্ধন দিয়েছেন 9000 প্রাইমারি মাদ্রাসাকে কেন জাতীয়করণ করছেন না? তাদেরকে কেন একই সুযোগ সুবিধা দিচ্ছেন না? তারা ইসলাম শেখায় বলে, তারা কোরআন হাদিস শেখায় বলে ওখানে উপবৃত্তি বন্ধ করে দিয়েছেন কেন? যেন মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়, মানুষ স্কুল কলেজে চলে যায়, তাই? মানে কি আপনি পরিকল্পিতভাবে এগুলাকে শাস্তি দিচ্ছেন যেন এগুলো এক্সিস্ট না করে? এই মানুষগুলো 1 সপ্তাহ থেকে এখানে অনশন করছে, অবস্থান কর্মসূচি করছে প্রেস ক্লাবের সামনে। কেন প্রতিনিধি দল আসলো না? কেন কমিটি করা হইল না? কেন আপনারা বললেন না যে আপনারা বাড়ি ফিরে যান, আমরা যাচাই বাছাই করব, যদি স্কুল মাদ্রাসা হওয়ার জন্য, জাতীয়করণ করবার জন্য সরকারের যে শর্ত আছে, নীতিমালা আছে, এটা পূরণ করলে আপনাদেরকে আমরা স্বীকৃতি দিয়ে দিব। অথবা এখন পাচ্ছি না, আমাদের টাকা সংকট আছে রাষ্ট্রে, আমরা এখন 500 করব, আগামী বছর 200 করব, কিছু একটা তো বলবেন, করবেন। এই মানুষগুলো বিভিন্ন জায়গা থেকে এসছে এবং এমন প্রান্তিক এলাকা থেকে এসছেন যারা সেখানে ন্যূনতম শিক্ষার রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা নাই বলেই তো মানুষগুলো, ওখানকার গরিব ছেলেমেয়েরা গুলো মাদ্রাসায় পড়ে, বিনামূল্যে পড়ছে। অতএব এদেরকে শাহবাগে নিয়ে পিটানোর আয়োজন করার কেন দরকার ছিল? আবার এটাও দেখা দরকার যারা আন্দোলন করছেন যে সরকার তো একটা নিরাপত্তা বলয় তৈরি করতে হয় তাকে মিছিল মিটিংয়ে, যে আপনি কি একটা শাহবাগের মতো একটা ব্যস্ত রাস্তা ঘন্টা পর ঘন্টা ব্লক করে রাখবেন? ওখানে 2-3টা হাসপাতাল আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করছে, আপনি কতক্ষণ ব্লক করে রাখবেন? ব্লক করবার আগে বা মারামারি করার পরে তাদের প্রতিনিধি দল যমুনায় নিয়ে গেলেন, আগে দিলেন না কেন? তাহলে যদি আগে নিতেন তাহলে এই মানুষগুলো তো প্রেস ক্লাব থেকে আপনার যমুনার দিকে রওনা করতো না, তেজগাঁয়ের দিকে যাওয়ার চেষ্টা করতো না। তাহলে এই যে আমলাতন্ত্রের লিমিটেশন, একটা সিচুয়েশনকে হ্যান্ডেল করা, একটা মিছিল, মিটিং, সমাবেশ, দাবিকে হ্যান্ডেল করার যে দুর্বলতা বারবার দেখতে পাচ্ছি, সেটা শেষ পর্যন্ত ভায়োলেন্স, সহিংসতা, মারামারিতে চলে যাচ্ছে। আবার গতকালকে রাতে দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের মাঝখানে এসে দাঁড়িয়েছে, পার্টিকুলারলি হাসনাতকে ধন্যবাদ জানাচ্ছি, সেটা করেছে। কিন্তু একটা টাইম তো এই প্রশ্ন করতে হবে যে কাজটা তো হাসনাতের না, এটা তো ছাত্রদের কাজ না, প্রশাসনের কাজ। কেন উস্কানিটা এই পর্যায়ে গেল? কে দায়ী ছিল? কেন এটা আলোচনার টেবিলে নেওয়া, সমাধান করা গেল না? কেন এই দাবিগুলো শিক্ষা মন্ত্রণালয় বারবার ডিল করতে ব্যর্থ হচ্ছে? কার দায় আছে এখানে? আমলাতন্ত্রের। এই জন্য বারবার আমরা এই আমলাতন্ত্রের ফেইলিয়র নিয়ে বারবার বলছি, যাদেরকে আউটরাইট ডিসমিস করা দরকার, বিদায় করে দেন এই আমলাতন্ত্র থেকে। যারা রাষ্ট্রের এক্সিকিউটিভকে অ্যাডভাইস করতে পারছে না, তাদেরকে পথ দেখাইতে পারে না, শুধু সমস্যা তৈরি করছে, সংকট তৈরি করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বদনামির ভাগিদার করছে, তাদের এই রাষ্ট্রীয় সেবায় থাকার কোনো প্রয়োজন নাই। এবং এই সংকটটা কিন্তু সুশাসনের। পুলিশ কি করবে? পুলিশ কি ব্যারিকেড ভেঙে না দিয়ে শাহবাগে অ্যালাউ করবে তারা বসে থাকুক? তখন আবার দেশবাসী বলবে যে আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে না, তারা এরকম একটা ব্যস্ত চৌমাথাকে আটকে দিয়েছে, জনগণের ভোগান্তি হচ্ছে। আবার যদি তাদেরকে জোরপূর্বক উঠায় দেওয়ার চেষ্টা করে, মানে পানি বা ওয়াটার ক্যানন ব্যবহার করতে হয়, দাঙ্গা পুলিশ ব্যবহার করতে হয়, তখন আবার আমরা সমালোচনা করছি যে কেন পুলিশ লাঠিচার্জ করছে। তাহলে এই জায়গাটাতে হচ্ছে সুশাসনের প্রশ্ন, যেটার দায় হচ্ছে আমলাতন্ত্রের, যে কোথায় একটা দাগ টানা দরকার ছিল। এই ব্যর্থতাটা আমরা বারবার দেখতে পাচ্ছি। এবং প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।